আমার সব মিষ্টি বন্ধুদের হ্যাপি হোলির শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আমি তো যথারীতি রবীন্দ্রভারতীতে ক্লাস করা শুরু করে দিয়েছিলাম। ছুটির দিন বাদে প্রত্যেক দিনই রবীন্দ্রভারতী নিজে থেকে যেতাম, আসতাম। এবার আমার তো ফোন ছিল আমাদের, কিন্তু তারপরেও ওই ফোনে কোনোদিনও বাবার বাবা আগে থেকে কখনো ফোন করেননি। একবার মনে আছে, উনি কাজের ব্যাপারে বম্বে গেছিলেন, তখন ফোন করেছিলেন এবং মা ফোনটা ধরেছিল আর মা আমাকে ফোনটা দিয়েছিল। তখন কথা বলেছিলাম। এদিকে তো যেদিকে বাবা আমার বিয়ে ঠিক করেছিল সেটা তো পুরোপুরি না হয়ে গেল, কেন কি ওদের বাড়িও বুঝতে পারলো না ছেলে কেন আপত্তি করেছে, আর আমার বাবাও কোনো রকম জোরাজুরি করা আর লাভ নেই। এই জন্য আমার বাবা আর কোনো দিক থেকে কোনো জোরাজুরি করলেন না। কিন্তু জানো তো, ওর বোন আমার সাথে কিন্তু সম্পর্ক রেখেছিল। বিয়ে হোক না হোক ওর বোন আমাকে ফোন করতো, প্রায় ফোন করতো, কথা বলতো। অদ্ভুত ব্যাপার, আমাকে বৌদি বলেই কথা বলতো। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এই জন্য আমার বিয়ের পরেও আমি যখন পরে আবার এখানে পার্মানেন্টলি চলে এলাম, তো আমার নিজের যে ল্যান্ড ফোন তখন নেওয়া হয়েছিল বিএসএনএলের, তো ওর বোনের সাথে যেহেতু কথা হতো সেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল, বোনকে আদান প্রদান করা হয়েছিল আর কি। তো সেই জন্যেই ওর মা একদিন আমাকে ফোন করে বলতে পেরেছিলেন যে ওনার ওই সিচুয়েশানের কথা, যে সিচুয়েশানের মধ্যে দিয়ে উনি তখন যাচ্ছিলেন, এবং আমি আমার হাজব্যান্ড আর বাবাইকে নিয়ে রীতিমতো ওনার বাড়িতে গেছিলাম। তো এখন অনেক বছর হয়ে গেছে, বছরের পর বছর চলে গেছে, কোনো রকমের কোনো কানেকশান নেই, কেন কি ল্যান্ড ফোন নেই আমাদের, আর আলাদা করে মোবাইলের ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন বোধ আমি করিনি। কেন কি যেদিন আমি ওদের বাড়িতে গেছিলাম সেদিন আমাকে প্রচণ্ডভাবে ওরা তো আদৌ যত্ন খাতির করেছিল, সে তো 100 বার। কিন্তু আমার একটা ব্যাপার অদ্ভুত লেগেছিল। আমাকে ছেলেটির মা এটাই বলেছিল যে দেখো, তুমি যদি এখনও তোমার স্বামীকে ছেড়ে আমার ছেলেকে বিয়ে করো, আমি তোমাকে বাচ্চা সমেত মেনে নেব। কেন কি তোমাকেই আমার ছেলের বউ হিসেবে বরাবর চিন্তা করেছি, আর তুমিই পারো একমাত্র আমার ছেলেটাকে রাস্তায় আনতে, মিন্স ভালো করতে, তোমার কথাও শুনবে। তো আমার একটা অবাক লেগেছিল, সেটা হচ্ছে যে আমি আমার স্বামী নিয়ে, সন্তান নিয়ে ঘর করছি, আর উনি নির্দ্বিধায় বলে দিলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, বাচ্চা সমেত তোমাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই। সে বাদ দাও, কিন্তু একটা কথা কি জানো তো, যে যখন আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে দিলেন ওই উনি যার সাথে বাবা বিয়ে ঠিক করেছিলেন, তো সেই সময় উনি আমাকে একটা কথা বলেছিলেন। উনি আমাকে সেই দিন একটা কথা এটাই বলেছিলেন যে আপনার হাজব্যান্ডকে কি বলবো, পুরুষত্ব আছে তার মধ্যে। এরকম অদ্ভুত একটা প্রশ্নতে আমি একটু হতবাকি হয়ে গিয়েছিলাম, কেন এরকম, কেন ব্যাপার, বলে আমার বউ যদি আপনি হতেন আর আপনাকে যদি ফোন করে যাদের বাড়িতে বিয়ে ঠিক হয়েছে সেদিকে পাঠাতো, প্রথম কথা আমি তো যেতামই না সেখানে, আমার একটা সম্মানের ব্যাপার আছে, আর আমি তো আপনাকেও যেতে দিতাম না সেখানে, কোনো কানেকশন রাখতে দিতাম না। একটি জবাবই দিয়েছিলাম ওনাকে, এটাই যে আপনি আমার হাজব্যান্ডকে অপমান করছেন, হেয় করছেন, সব বুঝলাম আমি, কিন্তু জানেন তো এই জিনিসটা সেই করতে পারে
যে বউকে খুব ভালোবাসে। অবশ্যই তাই। এই জন্য এরকমভাবে দুবার কথা বলার আগে আরেকবার চিন্তা করবেন ভালোভাবে। জবাবটা দিয়ে এসেছিলাম, সত্যি কথা। কেন কি আমার বরের সাথে যদি আমার জায়গায় আমার বর থাকতো, আমার বরে একটা জায়গায় সম্বন্ধ ঠিক হয়েছে এবং সেই বাড়িতে কোনো কারণে বিয়ে হলো না, আর সেই বাড়ির মানে মানে যে আমার বরের হবু শাশুড়ি হতে পারতেন, সে ফোন করে রীতিমতো আমার হাজব্যান্ডকে ডাকছেন, বলছেন তার প্রবলেমের কথা, এবং মেয়েদের সাথেও কানেকশান রেখেছেন আমার হাজব্যান্ড। মানে আমি তো ছেলেটির সাথে কানেকশান রাখিনি, আমার সাথে ওর বোন আর মাই কথা বলতো। তো সাপোজ ধরে নিন আমার দিদির সাথে যোগাযোগ থাকতো, সেটা অবশ্যই আমার এত বড় বোন না, আমি মেনে নিতাম, কখনোই না। সে যাক, সে কথা। এবার বাবাইয়ের বাবাকে মালদাতে একটা চিঠি, তাও আবার আমার জামাইবাবুর মারফত দিয়ে, তো খুব ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম, গন্ডগোল হট্টগোল সবই তো হয়েছিল। এবং আমার বাবা এটুকু বুঝে গিয়েছিল যে মেয়েকে যাই বলি, মেয়েটা তো আলটিমেট আমারই, কিন্তু মেয়ে কিছুতেই গড়রাজি হবে না আমার দেয়া সম্বন্ধতে বিয়ে করতে, সে একেই বিয়ে করবে। তো এরপর যখন আমি চিঠি লিখি, তখন আমি বাবাকেই ডাইরেক্ট চিঠি লিখতাম, ওনার নামে মালদার অ্যাড্রেসে আমি লিখতাম ওনাকেই চিঠি। কোনো ভায়া মারফত সেটা হতো না, তো উনিও আমাকে চিঠি পাঠাতেন। এই জিনিসটা চিঠি আদান প্রদানই হতে থাকলো, কিন্তু আমাদের মধ্যে কোনো রকমের ফোনে কথা হতো না। তো যেদিন উনি বম্বে গেছিলেন কাজের ব্যাপারে, সেদিন উনি আমাকে ফোনটা করেছিলেন। তো যাই হোক, আমার মা ওনাকে এটাই বলেছিলেন যে যদি সত্যিকারের তুমি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস থাকো, তাহলে তুমি তোমার বাবা মাকে ডাকো, কথা বলবো। তবে তার আগে হচ্ছে কি জানো তো, আমার বাবা যখন চিঠির ব্যাপারটা জানতে পারেন, তখন আমার বাবা মানে আমার কাছ থেকে শিলিগুড়ি অ্যাড্রেসটা নিয়েছিল। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি শিলিগুড়ি, শিলিগুড়ি অ্যাড্রেসটা নিয়েছিল। তখন আর এনজিপিতে থাকতেন, কেন কি রেলে কর্মরত ছিলেন উনি, আমাদের শ্বশুরমশাই রেলে কাজ করতেন। তো আমার মায়ের কাছে সব শুনে, আমি যে ওনাকে চিঠি দিই, এসব শুনে কিচ্ছু না, আমার বাবা আমার মাকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিল শিলিগুড়ির ঠিকানাতে, এবং সেখানে লেখা ছিল যত সত্বর মানে তাড়াতাড়ি আমাদের সাথে যেন ওনারা মানে ছেলেটির মা বাবা যাতে আমাদের সাথে যোগাযোগ করে। এই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড মানে বাবাইয়ের বাবাও কিন্তু বাড়িতে কিছু জানায়নি, জানাবো করছিল, তখনও জানায়নি। কিন্তু যখন চিঠি গিয়ে পৌঁছলো, তখন ন্যাচারালি তার বাবা সব কিছু জানতে পারে, একটা ঝড় ওঠে, যা হয় ন্যাচারালি আর কি। তো আমার শ্বশুরমশাইয়ের কলকাতাতে তো বোনের বাড়ি ছিল। এবার আমাদের বাড়িতে যথারীতি উনি আমাকে দেখতে আসলেন, আমার মানে এই হাজব্যান্ডকে তখন জানাতে বললেন যে তারা এই দিন আসছে আমাকে দেখতে। যাই হোক, এবার অবশ্যই আমাকে ওনারা দেখতে এলেন, বাবাইয়ের বাবা, আমার পিস্তুত ভাসুর আর ওর মা বাবা। দেখলেন, কথা বললেন, গান করে শোনাতে বললেন, সব কিছু। তো ওর মা আমাকে একটা কথা প্রশ্ন করেছিল, এখনো মনে আছে,
যে তুই আলু সিদ্ধ ভাতটা করে খাওয়াতে পারবি তো আমার ছেলেকে? এই একটা কথা উনি প্রশ্ন করেছিলেন আমাকে। আর কিছু দরকার নেই, আলু সিদ্ধ ভাতটা করে খাওয়াতে পারবি তো? বলেছিলাম হ্যাঁ পারবো। কেন কি তার আগে হচ্ছে শান্তিনিকেতনে এবং রান্নার অভিজ্ঞতা আমার হয়ে গেছে, রান্না শিখেছি। তো আমার এই ফ্ল্যাটটা তখন আমার বাবা ওনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলেন। আর আমার মা, আমি, আমাদের তো বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি। আমার মা, আমি, বাবার বাবা আর বাবার পিস্তত দাদা, এরা তখন ওই ঘরটায় ছিলাম। মানে যখন বিয়ের আগে আমি সামনের বিল্ডিংটা ছিলাম সেইখানে। আমার মা একটা কথা কিন্তু বলেছিল আমার হাজব্যান্ডকে, যে শোনো, তুমি এত চুপচাপ কেন? তুমি যদি সিরিয়াস হও, আমি জানি না বুলের বাবা রাজি হবে কি না, কারণ বুলের বাবা খুব একটা রাজি নন, তো তুমি বুলকে নিয়ে চলে যেতে পারছো না? এই কথাটা মা বলেছিল, তুমি পালিয়ে যেতে পারছো না বুলটাকে নিয়ে? যখন তুমিও খুব সিরিয়াস, বুলও সিরিয়াস, ওকে নিয়ে চলে যাও তুমি। খুব লজ্জা পেয়েছিল এবং অবাকও হয়েছিল যে মেয়ের মা এরকম একটা প্রস্তাব দেওয়ার জন্য। আর আমার পিসি শাশুড়ির ছেলে, মানে আমার ওই পিস্তত ভাসুর, খুব জলি, খুব ভালো। তো যাই হোক, অবশেষে ওনারা কথাবার্তা বলে চলে গেলেন এবং তারপর ওদের বাড়ি থেকে ফোন এলো যে, ওরা পিসির বাড়িতে উঠেছিলেন লেক গার্ডেন্স, ওদের ওখান থেকে ফোন এলো যে আমাদের আবার নেমন্তন্ন করেছে। তো তখন ওই বাবার বাবা আর আমার ওই পিস্তত ভাসুর আমাকে, বাবাকে আর মাকে নিয়ে গেলেন ওদের বাড়িতে। তো ওখানে গিয়েছি, বসে আছি। তারপর না কিছুক্ষণ পর একজন বেরিয়ে এলেন। বেরিয়ে এসে, আমরা তো ডাইনিং স্পেসে বসেছিলাম, সেইখানে এলেন। খুব চেনা লাগছিল, কে উনি? তো এসে উনি আমাকে জড়িয়ে ধরলেন, এত আদর করলেন, আমি প্রণাম করলাম। তো সে আর কেউ না, সে হচ্ছে অ্যাক্ট্রেস, বাংলা মুভির সুমিতা সান্যাল। ওনার বাড়িতেই আমার হচ্ছে বৌভাতটা হয়েছে, বিয়ের পরে ওনার বাড়িতেই আমি উঠেছি। উনি আমাকে একবার দেখাতেই খুব পছন্দ করে ফেললেন। আর সুমিতা পিসি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওই সিনেমার নায়ককে বলেছিল না গ্লিসারিন লাগবে না, তারপর আবার তোমার আনন্দে যে হচ্ছে অমিতাভ বচ্চনের অপোজিটে ছিলেন, এছাড়াও গুড্ডি থেকে আরম্ভ করে অনেক অনেক মুভি উনি করেছেন। হ্যাঁ, তো এডিটর সুবোধ রায়ের মিসেস উনি। আর সবচেয়ে বড় কথা, আমার শ্বশুরমশাইয়ের নিজের বোন। আর উনিও খুব খুশি হলেন আমি নাচ গান এগুলো পছন্দ করি বলে। উনি প্রথম দেখাতেই, মানে উনি বললেন যে আমার হাজব্যান্ডের ডাক নাম বিট্টু, তো বললেন যে ওরা কখনো বিট্টু বলতো, কখনো বিটাই, যে এই মেয়েকে আমার দাদা বিট্টুর সাথে বিয়ে দিতে চাইছে না। তো আমি পুরো কথা দিলাম তোমাদেরকে, আমার বিদায়ের সাথেই এর বিয়ে হবে, নইলে কিন্তু বিদায় পিঠাই খাবে। হ্যাঁ, আমার বিট্টুর ছেলের বউ এই হবে, আমি বলে দিই। অর্থাৎ ওনার ওপরেই কোনো কথা বলতে পারতেন না আমার শ্বশুরমশাই। তো তারপরে যেটা হলো আর কি, রেজিস্ট্রির ফর্মটা জানি না তোলা ছিল কোথায় আগে থেকে, তো ওখানে সই করতে বললেন। তখন আমাদের তো সেই সময়টা আমাদের নিয়ম ছিল কি, সেই সময়টা যে রেজিস্ট্রি বিয়ের 6 মাস আগে ফর্মটা তুলে জমা দিতে হবে, 6 মাস টাইম থাকবে। তো সেখানেও সই টই করলাম। এবার একদিন আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা এবং ওই সুমিতা সান্যাল, আমার শাশুড়ি, সবাই মিলে, ওনাদের বম্বেতেও হচ্ছে বোন ছিল,
তো খুব ঘুরতো আমার শ্বশুরমশাই। তো ওইখানে যাবেন, তো ট্রেনের জন্য অপেক্ষা করছেন, আমিও স্টেশনে গেছি। আমার সাথে আমার বাবা গেছেন। আমার বাবা তো এভাবে একা আমায় কখনোই ছাড়তো না। আমার সাথে আমার বাবা গেছেন। কথাবার্তা, গল্প টল্প হচ্ছে। আমার পিসশাশুড়ির ছেলে, সে যেই মেয়েকে মানে স্কুল লাইফ থেকেই পছন্দ করে, ভালোবাসে, সেও এসেছিল, তাকেই বিয়ে করেছে। তো তারপর বম্বে মেলে উঠলাম। মানে বম্বে মেলে আমরা উঠলাম মানে কি, তারা উঠলো বলে তাদেরকে ওঠানোর জন্য উঠলাম, পরে আবার নেমে এসেছি ট্রেন দেওয়ার পর। তো সেখানে দেখলাম যে আমার শ্বশুরমশাই একটা কথা বললেন, মানে আমার বাবাকে শুনে খুব খারাপ লাগলো, জানো তো। উনি বললেন কি বলো তো, উনি বললেন যে ছেলেটা আমার বড় হয়ে গেল। যাই হোক, আর আমার বাবা একটা কাজ করেছিলেন কি, আমার বাবা আবার ওই দিক দিয়ে তো রেজিস্ট্রি ফর্ম আগে সই করা হয়ে গেছে। এবার আমার বাবা একটা রেজিস্ট্রি ফর্ম নিজে থেকে তুলে না, আবার সেই দিন আবার ওই গাড়ির মধ্যে মানে আমাকে দিয়ে আর বাবার বাবাকে দিয়ে সই করালেন। তো রেজিস্ট্রি ফর্ম দু তরফ থেকেই তোলা হয়েছে এটা দেখার পরে। তো ন্যাচারালি আমার শ্বশুরমশাই ক্ষুণ্ণ হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরেই ওই ডায়লগটা উনি থ্রো করেছিলেন। যাই হোক, অবশেষে তো ট্রেন ছেড়ে দিল। তারপর তো অনেকটা সময়, অনেকটা দিন পেরিয়ে গেছে। তো রেজিস্ট্রির আগে না আমার বাবা একটা কথা বলে দিয়েছিল, তুমি কলকাতা থাকো, যেখানেই থাকো, কলকাতায় আসো, যেখানেই আসো তুমি কাজের মারফত, যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আমার মেয়েকে তোমার সাথে দেখা করতে এক মুহূর্তের জন্যও ছাড়বো না। সেটা মেনে নিয়েছিল বাবার বাবা। দেখা করা চলবে না বিয়ের আগে, মেনে নিয়েছিল। কিন্তু ও যেখানে যেখানে ধরো ব্যাঙ্গালোরে যেত, যেখানে যেখানে যেত, মাঝে মধ্যে ফোন করা, প্রত্যেক দিন না, মাঝে মধ্যে ফোন করা। তারপর তোমার কলকাতায় এলে আমার দিদিদের সাথে দেখা করতো, তখন ফোন করা, এইসব ব্যাপারগুলো করতো। ফোন টোন করতো, ফোনে অনেকক্ষণই কথা টথা বলতাম, ফোন করতো। অবশেষে আমার রেজিস্ট্রির দিন এলো। তো তারপর ঠিক হলো যে আমাদের যে লোকাল আছে সেখানেই আমরা রেজিস্ট্রি করব, ওনারা আসবেন। তো ওনারা এলেন, আমার শ্বশুর, শাশুড়ি মা, সুমিতা সান্যাল, তার ছেলে, মানে আমার পিসশাশুড়ির ছেলে, আর এই তরফ থেকে আমি, আমার বাবা মা। আমার দিদিকে বলা হয়েছিল, আমার দিদি কোনো কারণে আসতে পারেনি সেই সময়টা, মানে ওদের বাড়ি থেকে আসতে পারেনি কেউ। তো আমাদের অবশেষে ইয়ে হলো, রেজিস্ট্রি ম্যারেজ হলো। সেখান থেকে বাবার পারমিশন নিয়েই আমরা কলকাতায় গেলাম, কলকাতার রেস্টুরেন্টে খেতে গেলাম আমরা। আর ওই বনমালী লস্কর লেন থেকে আমার পিসির ছেলে, মানে পিসশাশুড়ির ছেলে, তার হবু বউকে তুলে নিল। এবার তারপরে আমাদের যখন সময় কাটানো হয়ে গেল, সেদিন আমাকে না একটা খুব সুন্দর বেনারসি প্যালেস থেকে একটা খুব সুন্দর দারুণ দেখতে একটা শাড়ি বাবার বাবা কিনে দিয়েছিল, ভীষণ সুন্দর শাড়ি। তো তারপর আমরা যথারীতি বাড়ি ফিরে যাই। 27 তারিখ আমার রেজিস্ট্রি হয়েছিল হচ্ছে 26শে এপ্রিল। এবার 27 তারিখ গেল, এবার 28 তারিখে 28শে এপ্রিল তো ঠিক হলো যে পিসির বাড়িতে আমাকে ওরা নেমন্তন্ন করলে, আবার ডাকলো না। অলরেডি তো ওর বাবা মা চলে গেছেন, রেজিস্ট্রি হওয়ার পরে পরে চলে গেছেন। এবার 28 তারিখে আমি গেলাম, যথারীতি দেখা করলাম। সেই সময়টা অতটা ইয়ে ছিল না। আমার মা বলেছিল, দেখো
ওর পিসশাশুড়ি ওকে নেমন্তন্ন করেছে, ওকে ছেড়ে দাও, কেন কি ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে। তা আমার বাবা তারপরেও বলেছিল যদি দেখা করতে হয় বাড়িতে এসে আমাদের সামনে দেখা করবে, বললেছে আজকে ছাড়ছি, আর কোনোদিনও কিন্তু ছাড়বো না মেয়েকে। এবার 28 তারিখও আমরা পিসির বাড়িতেই, পিসির সাথে গল্প টল্প করে মানে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে এলাম। উনি আমায় লোকাল ট্রেনে উঠিয়ে দিলেন। এবার সেদিন দেখলাম যে বাবা বাড়িতে এসে প্রচণ্ডভাবে রেগে আছে। এবার কী কারণে রেগে আছে আমার বাবা, তো আমার বাবাকে ওর বাবা ফোন করেছে, এবং ওর বাবা ফোন করে প্রচণ্ডভাবে নাকি অপমান করেছে আমার বাবাকে। আমার বাবা তো ভীষণ মানে আত্মসম্মান বোধ, মানে এটা থাকা উচিতই সবার, মারাত্মকভাবে অপমান করেছিল, মারাত্মকভাবে। মানে এইটা পর্যন্ত বলেছিল যে এখন আমার ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছা আমার ছিল না, কুকুরের মতো আপনি লেলিয়ে দিয়েছেন, হ্যাঁ, আমার ছেলের পেছনে আপনার মেয়েকে। তো বাবার ভীষণ মানে মারাত্মক রাগটা হয়ে গেছিলো। মানে আমার বাবা তো ফার্স্ট কথা তো রাজি ছিল না, মেনেই নেয়নি, আমার মা রাজি করিয়েছে, মানে এক প্রকার আমার বাবাও মানেনি জিনিসটা, কিন্তু বাধ্য হয়ে করেছিলেন এটা। তো আমার বাবা বাড়িতে এসে বলে রেজিস্ট্রি ক্যান্সেল, একদম বিয়েটি হবে না, যা ইচ্ছে তাই করলে তো হবে না। এইভাবে উনি এত বড় অপমান টপমান করেছেন আমাকে, হ্যাঁ, তো তোমাদের বিয়েটি হবে না, আমি রেজিস্ট্রি ক্যান্সেল করে দেবো। ভীষণ কান্নাকাটি হলো। এদিকে ওদের বাড়িতেও একটা অশান্তি শুরু হয়ে গেল, ও তখন পিসির বাড়িতে ছিল, ওখানেও অশান্তি শুরু হয়ে গেল, হ্যাঁ, কান্নাকাটি এই সব। তো ন্যাচারালি কারোরই ভালো লাগবে না যে রেজিস্ট্রি হওয়ার পর যদি সেই হবু শ্বশুর সেই মেয়ের বাবাকে বিচ্ছিরিভাবে অপমান করে। যাই হোক, তারপর কথাবার্তা আবার হলো, বাড়িতে ডাকা হলো বাবার বাবাকে, তো কথাবার্তা বলে বোঝানো হলো। এই আমার মা সেই সময় বলেছিল যে শোনবুল, তোকে একটা কথা বলছি, তুই এই ছেলেকে বিয়ে করিস না, সেদিনই বলে দিয়েছিল। ওর বাবা এরকম একটা, তো ভবিষ্যতে অসুবিধে হবেই একটা। তখন আমি জোশের মাথায়, তখন আমি বাবাকে একটা কথাই বলেছিলাম, মাকে একটা কথাই বলেছিলাম, আমি ওর বাবাকে বিয়ে করছি না, আমি করছি ছেলেকে বিয়ে। মা তাকে বলছিল, দেখ তুই কিন্তু ওই বাবার ছেলেকেই বিয়ে করছিস, তা ভেবেচিন্তে এগো, আমি বলবো ওকে আর বিয়ে করিস না, পিছিয়ে আয়। কী কার কথা শুনে? তখন তো আমি অন্য স্বপ্নে মেতে আছি, আনন্দে আছি। তো রেজিস্ট্রি পরে উনি আমাকে একবার বাবুঘাটে মানে বাবার পারমিশন নেই, উনি আমাকে নিয়ে গেছিলেন। সেই দিনই বোধহয়, খুব সম্ভবত 28 তারিখই বোধহয়, হ্যাঁ 28 তারিখ হবে, মানে পরে আর ওনার সাথে আমি আলাদা আর বেরোনোর পারমিশন পাইনি। যখন আসতো তখন আমাদের বাড়িতে এসে দেখা করতে সবার সামনে কথা বলে চলে যেত। আর বাবা বলেছিল, এখন তো আবার দেখি তোমাদেরকে বিয়ের আগে তো দেখা করতে দেবো না, এটা তো ঠিক আছে, কিন্তু এখন আবার তোমাদেরকে দেখি যে লিগাল ওয়াইফ শুরু করে দাও তোমরা রেজিস্ট্রির পরে, কিন্তু আমি কিন্তু এইসব বরদাস্ত করবো না। মেয়েকে যখন নিতে হবে, মেয়ের সাথে যখন ঘুরবে, তখন এবার সোশ্যাল ম্যারেজ করে নিয়ে গিয়েই ঘুরো, আর নইলে দেখা করায় এত ইচ্ছে যদি থাকতে না পারো, বাড়িতে আসবে, আমাদের সামনে বসে গল্প করবে, চলে যাবে। এই নিয়মটাই ছিল। তো সেদিন যে বাবুঘাটে আমাকে নিয়ে গিয়েছিলো, তো তখন একটা কথা বলেছিল, ওটা তো সবাই মালদাতে থাকতো, আমার দিদিও কিন্তু বিয়ের পর মালদায় যায়নি, আমার জামাইবাবু নিয়ে যায়নি, ও কান্নাকাটি করতো, জামাইবাবু তখন নিয়ে যায়নি, শ্বশুর শাশুড়ির সাথে আমার দিদি থাকতো। আমাকে বলেছিল, আমিও হচ্ছে এক সেম জিনিস করবো, আমি মালদাতে তোমাকে নিয়ে যাবো না, তুমি আমার বাবা মার সাথে থেকো। তো আমার দিদি মেনে নিয়েছিল, কেন আমার দিদি ভীষণ ভালো প্রকৃতির এবং ভীষণ শান্ত স্বভাবের ছিল। কিন্তু আমি তো বিয়ে করলে আমি তোমার বরের সাথেই থাকবো। তো আমি তখন ওকে বলেছিলাম এটাই, যে না, তুমি যদি শিলিগুড়ি থাকো, তোমার সঙ্গে আমি শিলিগুড়ি থাকবো, তোমার যদি শিলিগুড়িতে না থাকো, তুমি যদি মালদাতে আমাকে রাখতে নাও পারো, ধরো ঘরের মধ্যে, আমি সিঁড়ির তলায় থাকবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে আমি তোমার বাবা মার সাথে একা আমি থাকবো না। তারপরে তো আরও মানে এই জন্য আরও বেশি, যে যেদিন ওনারা বম্বে যাচ্ছিলেন, ওরকম একটা কথা, একটা আভাস পাওয়া, তো দেখে বোঝা যেত ওর বাবা আমাকে একদম পছন্দই করেননি। সে কথাটা তখন বলেছিলাম, তখন একটা মানে মনোমালিন্য হয়েছিল আমার সাথে, আমার মানে মানে বাবার, মানে এই বিয়েটা খুব সহজভাবে কিন্তু আমাদের হয়নি গো। তো যাই হোক,
তো তারপর একদিন আর একদিন এরকম হলো, বাবার বাবা তারপরে থেকে আমাকে মালদা থেকে ফোন করতো, অ্যালাউ ছিল, ফোন টোন সব অ্যালাউ, তুমি ফোন করো, কিন্তু ঘুরতে যাওয়া না, যদি পছন্দ হয় মানে সরি ইচ্ছে হয় তো আমাদের বাড়িতে এসে আমাদের সামনে মেয়েকে দেখে যাও, কথা বলে যাও। তো যখন উনি কলকাতা আসতে আমার বাড়িতে, আমাদের বাড়িতে আসতো, দেখা করতো, ওই বাবার সামনে মায়ের সামনে, বাবা তো আর বসে থাকতো না, মা যখন থাকতো তখনই অ্যালাউ ব্যাপারটা ছিল, বলতো যে বিকেলে পরে এসো, আমার তো স্কুলটা আমি সন্ধ্যের আগে তো ফিরে আসি, এসো। তো আসতো, মানে ও এলে ওই বিকেল চলে গেলে আমার বা স্কুল থেকে ফিরে এসেছে সেই সময়টাই ও আসতো, প্রায় সন্ধ্যে নাগাদ এরকম আসতো, 5টা 5:30 এরকম নাগাদ আসতো, গল্প টল্প হতো, চলে যেত, এই আর কি চলছে এরকম। এবার আমাদের যথারীতি ওই বিয়ের দিন ঠিক হলো, যা হয়, আমি এদিকে রূপন্ত ভারতীতে ক্লাস করতাম, উনি যখন আসতেন তখন দেখা হতো মায়ের সামনেই ওর সাথে, এই করে 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 কী হলো, বিয়ের দিন অবশ্যই আমাদের ঠিক হলো। মানে এটা খুব মানে খুব বেশি জোর দিয়েছিল সুমিতা পিসি, এই জন্যই বিয়েটা হয়েছিল আর কি আমাদের, বলতে পারো। তো ওর মুখের উপর তো কেন কি আমার শ্বশুরমশাই কথা বলতেন না, অবশ্যই বিয়ে ঠিক হলো। ওরা বিয়ের আগের দিন না সরি 1 সপ্তাহ আগে এসেছিলো, বিয়ের 1 সপ্তাহ আগে এসে ওনারা ওই কেমন শাড়ি কিনবো কি মার্কেটিং এগুলো সব আমাকে নিয়ে কিন্তু গিয়ে ওর মানে শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই নিয়ে গিয়ে যেমন হচ্ছে হবু বৌদের বাজার দোকান করায়, সেটা উনি করেননি, ওনার যেটা মনে হয়েছে সেটাই উনি করেছেন। তো যাই হোক, বেনারসি নিয়ে এসে কিনে দেখিয়েও ছিল, ময়ূরপঙ্খী কালারের বেনারসি, সুন্দরভাবে অদ্ভুতভাবে রঙ চেঞ্জ হয়, খুবই সুন্দর বেনারসিটা। কিন্তু আমার যেহেতু একটু চাপা রঙ ছিল না, আমি শ্যামবর্ণ ছিলাম, দিদির মতো ফর্সা না, অবভিয়াসলি তাতে চাপাই হবে রঙটা। আমি চেয়েছিলাম হচ্ছে কমলা নইলে হলুদ রঙের বেনারসি, সেটা হলো না। আমাকে জিজ্ঞেস করেছিল কালারটা, কিন্তু তারপরেও এটা অদ্ভুত সুন্দর বেনারসিটা। যাই হোক, এবার একটা ব্যাপার কি জানো তো, যে রেজিস্ট্রির পরে কী হলো বলো তো, আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম, প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তার একটা কারণ এটাই, আমি তোমাকে বলছি, আমি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো হট করে আমি এখানে ছেড়ে দিতে পারবো না, একটু প্লিজ কষ্ট করে তোমরা দেখে নাও। আমার বাবা আমার সাথে না, মানে যেহেতু আমি বিয়েটা ভাঙিনি, আমার বাবা আমার সাথে আমার কথা বলতো না, কথা বলা বন্ধ করে দিয়েছিল আমার বাবা আমার সাথে। বাবার অপমান হয়েছে সেই বাড়িতেই, আমি আবার মানে কি আর বলবো, বাবা কিছুতেই চাইনি আমি কি বিয়ে করি আর কি। তো কোথাও একটা আমি শুনেছিলাম যে কাঁচা পেঁয়াজ না রসুন বগলে চেপে ধরলে নাকি জ্বর আসে তেরে, এবং সেই সময় আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম আমার নিজের ওপর, যে আমার বাবা তো আমাকে ভালোবাসে না, আমার বাবা আমার সাথে কথা বলছে না, কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি তো বাবাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু সেখানেই তোমরা বলবে ভাই এত ভালোবাসতে তাহলে বাবার কথায় বিয়েটা করলে না কেন। দেখো ভাই, অন্য দিকটাও তো দেখতে হয়, সব দিকে দেখতে হয়, কেন কি বাবা যে ছেলের হাতে তুলে দিচ্ছিল ভালোবেসে, সেও তো ঠিক ছিল না। হ্যাঁ, আমি বাবার কথার অবশ্যই অবাধ্য হয়েছি, কিন্তু বাবা কিন্তু রেজিস্ট্রিতেও সাক্ষী দিয়েছে, সামাজিক বিয়েতেও সাক্ষী দিয়েছে, যদি না দিত তাহলে তো বিয়েটা আর হতো না। আমি যেমন আগেরটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলাম, তেমনি আমি এই জীবন থেকেও বেরিয়ে যেতাম, ঘুরেও তাকাতাম না, হয়তো বিয়ে আর করতাম না। এবার আমার কথা হচ্ছে, তুমি যখন সাক্ষী দিচ্ছ মানে মেনে নিচ্ছ, তার মানে সেভাবেই মেনে নাও, মানে এটা শুধু আমার বাবা না, দু তরফের বাবাকেই কথা বলাটা উচিত এটা। তো যাই হোক, আমি তো যথারীতি আমার বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে, আমাকে ভালোবাসে না বাবার, এটা আমার বাবা আমাকে আবার ভালোবাসবে যদি আমি খুব অসুস্থ হয়ে যাই, এই চিন্তা মাথার মধ্যে এনে রান্নাঘরে গিয়ে ওই
হুকের মধ্যে প্যাকেটে পলি প্যাকের মধ্যে পেঁয়াজ রসুন ঝোলানো থাকতো। অনেকক্ষণ ধরে, মানে আমি সেদিন বাড়িতে একা, বাবা গেছেন অফিস, মা গেছে স্কুলে, অনেকক্ষণ ধরে এই বগুলের মধ্যে পেঁয়াজ রসুন এভাবে চেপে ধরে বসে আছি। জিনিসটা অ্যাকচুয়ালি হয় কি না জানি না, ঘটে কি না, আমার রাত থেকে ধুম জ্বর, মারাত্মকভাবে জ্বর। আমাদের হাউস ফিজিশিয়ানকেও খবর দেওয়া হয়েছিল, তো ওষুধ টষুধ দিয়েছিলেন, তারপরেও দেখি জ্বর বেড়েই যাচ্ছে, মানে জ্বর আর থামছে না। শুধুমাত্র কি ওই একটা জিনিস, বাবা আমাকে আর ভালোবাসে না, বাবা কথা বলছে না। বাবাকে তো ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসতাম, তো সেটা ঠিক নিতে পারছিলাম না। আমার যদি শরীরটা খারাপ হয় তাহলে বাবা আমাকে কথা বলবে, আমার সাথে আমাকে ভালোবাসবে। হুম। তারপর কি হলো জানো, আমার অনেক রক্ত পরীক্ষা টরীক্ষা থেকে আরম্ভ করে সব কিছু করালো আমাদের হাউস ফিজিশিয়ান, তো সেখানে ধরা পড়লো টাইফয়েড। বিকেল হতে না হতে জ্বর ডাবলের ওপর হয়েছে, তো দ্বিগুণের ওপর। আমি সেই ভুল ভাল ভুগতাম, মারাত্মক সারা শরীরে যন্ত্রণা, ভীষণ কষ্ট পেয়েছি টাইফয়েডে। বড় বড় ক্যাপসুল এসব খেতে হতো, বাবা দুবেলা করে আমার ইঞ্জেকশান দিত, সেই থাইয়ে চাকা চাকা হয়ে গেছিলো। আর আমি ইঞ্জেকশানে ভীষণ ভয় পাই, সে রক্ত দেওয়া বলে এমনি ইঞ্জেকশন বলে, মারাত্মক ভয় পাই আমি। তো পুরো থাইগুলো না, দুদিকে থাই পুরো চাকা চাকা হয়ে গেছিলো, তারপরে পেছনে কোমরটা, তারপরে কোমরের নিচের, মানে থাইয়ে দিয়ে দিয়ে তো আর কিছু ছিল না, দুটো থাই, তারপরে কোমরের নিচের, তারপরে ওই বাম, সব জায়গায় মানে চাকা চাকা হয়ে গিয়েছিলো এমন। রক্ত কোথায় জমাট বেঁধে যেত, হতো না। হ্যাঁ, মাসাজ করার পরেও আর কি, মানে থাইতে পেতে বসতে পারতাম না বাবু হয়ে, এমন চাকা 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 হয়ে গিয়েছিলো। তো তারপরে যখন মানে যখন হলো, টাইফয়েড হলো, হ্যাঁ, তো সেটা আরও খারাপের দিকে গেল, ভীষণভাবে খারাপের দিকে গেল। কিছুতেই জ্বর কমছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর জ্বর কমার পর সাথে সাথে দেখা গেল কি বলো তো, যে আমার যে গলা দেখবে এগুলো সব কাটা আছে, গলা কাটা। দেখো যে গলা, তোমরা দেখতে পাবে হয়তো এইখানে, এই যে গলা, এখানটা দেখো আমার গলা কাটা। এবার তারপরেই না আমার মানে এখানগুলোতে বড় টিউমারের মতো মানে বের হতে লাগলো। প্রথমে এখানটা হয়েছিল বড় টিউমার, এত বড় টিউমার, আর পেকে গেছে, প্রচণ্ড যন্ত্রণা, তার সাথে জ্বর। তো উখাট ক্লিনিক আছে, সেখানে টেস্ট সব কিছু করা হলো। আর ওইখানে এখন উনি বেঁচে আছেন কিনা জানি না, হোমিওপ্যাথি খুব ভালো আমার জামাইবাবু খবর দিয়েছিল, শীতল ঘোষ, তো ওনাকে দেখানো হয়েছিল, দেখিয়েছিলাম। তো তারপরে তো হোমিওপ্যাথিতেও কোনো কাজ দেয়নি আমার, দিনে দিনে যন্ত্রণা বাড়তে থাকলো, জ্বর বাড়তে থাকলো। অবশেষে সরোজ নার্সিংহোমে, মানে যিনি আমায় দেখেছিলেন, বর্ণাকর নার্সিংহোমে আমার জন্ম, আমার দিদিরও জন্ম, কিন্তু ওই ডাক্তার অ্যাকচুয়ালি ডক্টর ভৌমিক খুব সম্ভবত, তো উনি প্রথমে বলেছিলেন এটা নাকি জ্ঞান অবস্থায় সিরিজ দিয়ে টেনে বের করবেন। আমার তো শুনে ওখানে অজ্ঞান, হ্যাঁ, মানে এত বড় সিরিজ দিয়ে এইখানটি এরকম হয়ে গেছে পুরো, তো ওরা আবার টেনে বের করবে কি। ঠিক 10 দিন জানো বাকি আমার বিয়ের, ওর বাবা বলেছিল বিয়ে পিছিয়ে দাও, নিলে বিয়ে বন্ধ করে দাও। তা আমার মা বলেছিল আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়ে গেছে, বিয়ে বন্ধ করবে কী করে আমার মেয়ের, এরপর বিয়ে হবে কী করে, আর বিয়ে পিছাবো বা কী করে, কেন কি কার্ড ছাপা হয়ে গেছে। বিয়ের 10 দিন আগে, মানে ভাবতে পারছো তো, হঠাৎ করে জিনিসটা হয়েছে। তো ছেলের বাপ বলেই যাচ্ছে বিয়ে পোস্টপন করুন, নইলে বিয়ে একদম নাকচ করুন, এই আর কি। তো তারপরে তো আর কি বলবো, সরোজ নার্সিংহোমে আমাকে নিয়ে যাওয়া হলো। ঠিক বিয়ের ঠিক 10 দিন আগে সরোজ নার্সিংহোমে গেলাম, এটা অপারেশন হলো, আমার কেটে বাদ দিল এটা, তখন এখানটা স্টিচ, মানে আমি কিভাবে যে আমার বিয়ে হয়েছে। এমনিতেই বলে বিয়েটা কাটা ছেঁড়া থাকলে পরে
সেই সময় কিছু ঘটলে পরে বিয়ে শুভ কাজ করতে নেই, তো কি করব? ওদের তো কাঠফাট ছাপা হয়ে গিয়েছিলো, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলা হয়ে গিয়েছিলো। এবার তো হট করে একটা বিয়ে ক্যান্সেল করা বা পোস্টপোন করা সম্ভব হয় না, না? কেন কি ক্যাটারার থেকে আরম্ভ করে সবাইকে অ্যাডভান্স দেওয়া হয়ে গিয়েছিল। দেখো, বলা যতটা সহজ করাটা ততটা সহজ হয় না। মানুষ তো হুটহাট করে বলে দিতেই পারে, কিন্তু যার উপর দিয়ে যায় সেটা সেই বুঝতে পারে। আমি তো আর বিয়ে, আমার তো যন্ত্রণাতেই মরছি আমি। ব্যাস, এই হলো। আজকের মতো আসছি, আবার আমি পরের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগির চলে আসছি কালকে, কেমন? ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর ভীষণ হাসি থাকো, সবসময় হাসো, আর সাবধানে থাকবে অবশ্যই। আর ভিডিওটা শেষ করার আগে আবার আমার সব প্রিয় মিষ্টি বন্ধুদের আর একবার আমি হ্যাপি হোলি জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি। পারলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমার জীবনের কাহিনীটা আমি বলছি, আমি চাই আমার সব বন্ধুরা আমার জীবনের কাহিনীটা শুনুক। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসি তোমাদের, কেমন? আজকে আসছি। লাভ ইউ, টাটা।